আমি ব্যথায় কাঁপতে কাঁপতে বললাম, বাবা তাড়াতাড়ি করো, অনেক জ্বলছে। কিন্তু বাবা শান্তভাবে বললেন, মা, আর 1 মিনিট। সেই 1 মিনিট বলতে বলতেই অনেক সময় কেটে গেল, তবুও শেষ হচ্ছিল না। আমি ভেবেছিলাম হয়তো আর একটু সহ্য করলেই সব শেষ হয়ে যাবে, কিন্তু মিনিটগুলো যেন ঘণ্টার মতো দীর্ঘ লাগছিল। বন্ধুরা, আমি এখন শুরু থেকে পুরো সত্য ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো কাহিনীটা কেমনভাবে এগিয়েছে সবটাই জানতে পারবে। বন্ধুরা, আমার নাম মেঘলা, আমার বাবার নাম শিমুল দাস। বাবা একটি ছোট কোম্পানিতে জব করে। আমার মা মারা গেছে প্রায় 1 বছর আগে। আমি এবং বাবা আমরা দুজনে একসঙ্গেই থাকি। আমার বয়স 19 বছর। আমি কলেজে পড়াশোনা করি। আমার মা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব আমি নিয়েছি। বাসার সব কাজ আমি নিজে করি। মা চলে যাওয়ার পর থেকে সংসারটা পুরোপুরি আমাদের দুইজনের কাঁধে। আমি পড়াশোনা আর ঘরের কাজ মিলিয়ে ব্যস্ত থাকি। বাবার সঙ্গে আমার ভালোভাবে তেমন দেখা হয় না। সকালে একবার দেখা হয় এবং রাতে আসার পর দেখা হয়। সকালের নাশতা আমরা দুজন একসঙ্গে করি এবং রাতেও। বাবা আলাদা একটি ঘরে ঘুমায় এবং আমি আমার ঘরে ঘুমাই। যদিও আমরা বাবা মেয়ে, কিন্তু আমাদের দূরত্বটা একটু দূরে। রাতে আমরা কখনোই একসাথে ঘুমাই না। এর কারণ হলো আমার পাড়া প্রতিবেশী সহ আমার নিজের মাসি আমাকে বলেছে যে রাতে কোনোভাবেই আমার বাবার সঙ্গে না ঘুমাতে। আমি নিজেও জানি না কেন তারা এই কথা আমাকে বলল। তিনি তো আমার নিজের বাবা, তার সঙ্গে রাতে ঘুমালে কি এমন হবে? আমার বাসার পাশেই আমার মাসির বাসা। মাসির সঙ্গে দেখা হলেই মাঝে মাঝে আমাকে বলে, মেঘলা, আজকে রাতে তুই কোথায় ঘুমিয়েছিস? তখন আমি বললাম, কেন, আমার ঘরে। প্রতি রাতেই তো আমি আমার ঘরে ঘুমাই। তারপর মাসি আমাকে অনেক আদর যত্ন করল। অনেক দিন পর তার বাসাতে গিয়েছিলাম, তাই মাসি আমাকে অনেক খাবার খেতে দিল। আমি মন ভরে সেগুলো খাবার খেলাম এবং আমার মায়ের কথা মনে পড়ল। তারপর মাসির বাসা থেকে এসে বাড়িতে যেগুলো কাজ রয়েছিল সেগুলো কাজ করলাম। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। তারপর বাবা অফিস থেকে আসলো। আমি খাবার টেবিলে রেডি করলাম। তারপর আমি আর বাবা সেই খাবারগুলো খেয়ে দুজনে দুজনের ঘরে ঘুমাতে গেলাম। কিন্তু ঘুমানোর পর এমন একটি কাণ্ড ঘটল যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। রাত গভীর হয়ে গিয়েছিল। হঠাৎ মনে হলো কেউ ঘরের দরজার কাছে আসছে। আমি দৃষ্টি গাম্ভীর্য নিয়ে দেখলাম, কিন্তু মনে হচ্ছিল এটা কি সত্যি আমার বাবা নাকি অন্য কেউ। আমার হৃদয়ে দ্রুত ধাক ধাক করছে। ভয় আর অজানা কৌতূহল মিশ্রিত। কেঁপে ওঠা হাত দিয়ে আমি ধীরে ধীরে দরজার দিকে তাকালাম। আমি দরজার কানের কাছে গিয়ে খুব নরমভাবে শুনতে চেষ্টা করলাম। বাইরে কারো পদচ্ছেপের শব্দ এসেছে, কিন্তু সেই পরিচিত আওয়াজ বাবার কিনা বুঝতে পারছিলাম না। হৃদয় যেন থমকে গেছে। ভয় আর কৌতূহল একসাথে মাথা চেপে ধরেছে। আমি চুপচাপ নিজের ঘরে লুকিয়ে থেকে দেখছিলাম, মনে কল্পনা ভরা প্রশ্ন ঘুরছে। এটা কি সত্যি বাবা? দরজা ধীরে ধীরে খোলা হলো। অন্ধকারের মধ্যে আমি একজনকে দাঁড়িয়ে দেখলাম। বাবার মতনই হাঁটছেন, কিন্তু মুখ ও ভঙ্গি স্পষ্ট নয়। হৃদয়টা দ্রুত ধাক ধাক করছে। ভয় আর কৌতূহল একসাথে জেঁকে বসেছে। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম, তবে ভাবছিলাম, এটা কি সত্যি আমার বাবা নাকি অন্য কেউ? আমি ভয়ে জমে গিয়েছিলাম। অন্ধকারে দাঁড়ানো মানুষটা একেবারে বাবার মতো দেখাচ্ছিল, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত শূন্যতা। ধীরে ধীরে সে এগিয়ে এলো আমার দিকে। আমার কানে তখনও বাজছিল মাসির সেই সতর্কবাণী, রাতে বাবার সঙ্গে ঘুমাতে যাস না। হঠাৎ মনে হলো, এ কি সত্যি আমার বাবা নাকি অন্য কেউ তার ছদ্মবেশে? আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি চোখ কচলাতে কচলাতে তাকালাম। হ্যাঁ, মুখটা বাবার মতোই, কিন্তু কেন যেন তার দৃষ্টিতে ছিল অচেনা শূন্যতা, যেন সে আমার দিকে তাকাচ্ছে অথচ চিনতে পারছে না। আমি গলার স্বর শুকিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, বাবা, তুমি তো? কিন্তু কোনো উত্তর এলো না, শুধু ঠান্ডা বাতাস বইতে লাগল ঘরের ভেতর। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থাকা মানুষটার ভঙ্গি, হাঁটা আর কাঁধের ভাঁজ সবই আমার বাবার মতোই মনে হচ্ছিল যেন বাবাই আমার ঘরে এসে দাঁড়িয়ে আছেন। আমার হৃদয় তখনও দ্রুত ধকধক করছিল, কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করলাম। সে ধীরে ধীরে ঘরের এক কোণে এসে দাঁড়ালো না, বরং দরজার দিকে ফিরে গেল।
আমি নিজের ঘরে ফিরে এলাম, দরজাটা ভেতর থেকে বন্ধ করে নিলাম এবং ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়লাম। ঘুম আসে কিছুটা ক্লান্তি ও বিশ্রামের কারণে। পরের দিন সকালে সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে পড়ছিল। ধীরে ধীরে চোখ মেলে চারপাশটা দেখলাম, সব আগের মতোই স্বাভাবিক। সকালবেলা প্রতিদিনের মতো আমরা নাস্তার জন্য টেবিলে বসলাম। বাবা এবং আমি একসঙ্গে সকালের নাস্তা করলাম। বাবা হেসে বললেন, কেমন রাত হলো? আর আমি হালকা হাসি দিয়ে জবাব দিলাম। মনে হচ্ছিল বাবার কোনো অস্বাভাবিকতার ছাপ নেই, সব কিছু ঠিক যেমন আগের দিনগুলোতে হতো। নাস্তা শেষ হতেই বাবা অফিসের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি আমার সঙ্গে কথা বললেন স্বাভাবিকভাবেই, যেন গতরাতের ঘটনা তিনি জানেন না। কিন্তু আমার মন তখন অন্যদিকে ঘুরপাক খাচ্ছিল। ভাবছিলাম, ওটা কি সত্যি আমার বাবা ছিল নাকি অন্য কেউ? কেন যেন রাতের দৃশ্য বারবার মনে আসছে। তবে যত ভাবলেও এখন সেই প্রশ্ন নিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। আমি ধীরে ধীরে নিজের কাজ শুরু করলাম। বাড়িতে অনেক কাজ অপেক্ষা করছে, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, কাপড়ের কাজ, রান্নার কিছু বাকি কাজ। কাজগুলোর মধ্যে মনোযোগ দিয়ে এগোতে চেষ্টা করলাম। তারপর কলেজের প্রস্তুতি নিলাম। মনটা কিছুটা শান্ত হলেও ভেতরে ভাবনার ঝড় তখনও থামেনি। কিন্তু জানতাম এখন আমাকে কাজের দিকে মন দিতে হবে। সেদিনও রাত হলো ঠিক আগের দিনের মতো। আমরা বাবার সঙ্গে একসঙ্গে রাতের ডিনার করলাম। টেবিলে আলোয় ছড়িয়ে পড়া নরম উষ্ণতা, ছোট ছোট কথোপকথন, সবই স্বাভাবিক মনে হচ্ছিল। ডিনার শেষ হতেই বাবা তার ঘরে চলে গেলেন ঘুমানোর জন্য, আর আমি আমার ঘরে গিয়ে প্রস্তুতি নিলাম। আমি ভাবছিলাম আজও নিশ্চয়ই সব স্বাভাবিক থাকবে, কিন্তু তারপর যা ঘটল সেটা আমি আজকেও কখনো কল্পনা করতে পারিনি। এমন কিছুই হবে তা আমার মাথায় কোনো কোণে ধারণা ছিল না। পুরো রাতের ঘটনাগুলো যেন ধীরে ধীরে একটা নতুন মোড় নিতে চলেছে, আর আমি তখনও প্রস্তুত ছিলাম না সেই জন্য। আমি সেই রাতে দরজা লাগাতে ভুলে গিয়েছিলাম। ঘুমানোর সময় আমি লাইট বন্ধ করে নিজের বিছানায় শুয়ে পড়েছিলাম। তখন শীতের জন্য আমার ওপর একটি কম্বলও ছিল। গভীর ঘুমে থাকা অবস্থায় হঠাৎ চোখ খুলে দেখি কম্বলটি আমার শরীর থেকে সরিয়ে বিছানার একপাশে ভাঁজ হয়ে পড়ে আছে। প্রথমে একটু অবাক হলাম, মনে হলো হয়তো ঘুমের মধ্যে আমি নিজে সরিয়েছি, কিন্তু তখনও আমার মন হালকা উৎকণ্ঠায় ভরা ছিল। আর ঠিক তখনই মনে হলো দরজার দিকে তাকাতে হবে, কারণ আমি জানতাম রাত্রে দরজা বন্ধ না করলে কখনো কখনো এমনটা হতে পারে। আমি দেখলাম দরজাও আগের মতো বন্ধ, কোনো অচেনা কণ্ঠ বা পদক্ষেপ নেই। চারপাশে সবই স্বাভাবিক, শুধু কম্বলটি একপাশে ভাঁজ হয়ে থাকা এবং নিজের সামান্য আতঙ্ক আমাকে কিছুটা ভীত করছিল। আমি ধীরে ধীরে কম্বলটি নিজের উপর টেনে নিলাম এবং আবার গভীর ঘুমে চলে গেলাম। রাতের এই ছোটখাটো ঘটনা মনে থেকে গেল, যা আমাকে কিছুক্ষণ কৌতূহল এবং হালকা উৎকণ্ঠায় রেখেছিল। এই ঘটনার পর আমি নিজেকে কিছুটা অচেনা অবস্থায় পেলাম। এই ধরনের বিষয় আমার সঙ্গে আগে কখনো ঘটেনি। মনটা যেন অদ্ভুত চিন্তা ও প্রশ্নে ভরে উঠল। আমার মাসির কথা বারবার মনে পড়ছিল। সে কেন আমাকে এমনভাবে বাবার কথা বলেছিল? মনে হলো এই ঘটনাগুলো এবং মাসির কথার মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে। আমি ঠিক করলাম এ বিষয়টি এভাবে না ভেবে সত্যি সত্যিই খুঁজে দেখা দরকার। কি ঘটেছে, কেন ঘটেছে, আর এর সঙ্গে বাবার কি কোনো সম্পর্ক আছে, সব কিছু পরিষ্কার করতে হবে। সেই ভাবনা মাথায় রেখে আমি সিদ্ধান্ত নিলাম এখনই খুঁজে দেখতে হবে সত্যি কি ঘটেছে আর কেন ঘটেছে। মনটা তখনও অস্থির, কিন্তু এক ধরনের দৃঢ় সংকল্প তৈরি হয়েছিল। শুধু নিজে চিন্তা করা যথেষ্ট নয়, আমি চাইছিলাম কারো সঙ্গে আলোচনা করি, যাতে বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা যায়। আমি ভাবছিলাম হয়তো মাসির কথার সঙ্গে এই ঘটনা সম্পর্কিত। কেন তিনি আমাকে আগেই সতর্ক করেছিলেন? এমনকি এমন ছোটখাটো সতর্কতাও কি সত্যিই গুরুত্বপূর্ণ হতে পারে? এই প্রশ্নগুলো মন থেকে বের হচ্ছিল না। আমি ঠিক করলাম আগে একটু ধৈর্য ধরে নিজের দৈনন্দিন কাজ শেষ করি। বাড়িতে অনেক কাজ বাকি আছে, ঘরের পরিচ্ছন্নতা, কাপড়ের গোছানো, রান্নার কিছু কাজগুলো শেষ করে তারপর কলেজের জন্য প্রস্তুতি নেব। মনটা কিছুটা শান্ত থাকলেও ভেতরে প্রশ্ন আর উৎকণ্ঠার ঝড় থামেনি। আমি ভাবছিলাম হয়তো এই ঘটনা সম্পূর্ণ সাধারণ কোনো ব্যাখ্যা আছে, কিন্তু নিজের মধ্যে এক অজানা আতঙ্ক তখনও ছিল। মাসির কথার অর্থ কি সত্যিই এর সঙ্গে সম্পর্কিত? কেন তিনি আমাকে এমনভাবে সতর্ক করেছিলেন? মনে মনে আমি নিজের জন্য এক সিদ্ধান্ত নিলাম। এই রহস্যের পিছনে আসল সত্য খুঁজে বের করা হবে, আর এর জন্য
শুধু চিন্তা করলেই হবে না, বাস্তবে পদক্ষেপ নিতে হবে। এখন আমার কাজ হলো প্রথমে প্রতিদিনের দায়িত্ব ও কাজগুলো সম্পন্ন করা, তারপর ধীরে ধীরে এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করা। আমি বাড়ির কাজগুলো শুরু করলাম, মনকে ব্যস্ত রেখে ভয়ে উৎপান্থাকে সামলানোর চেষ্টা করলাম। দিনের আলো পড়ার সাথে সাথে কলেজের প্রস্তুতি নিলাম। যদিও ভিতরে ভাবনার ঢেউ তখনও থামেনি, কিন্তু আমি জানতাম প্রথমে কাজ শেষ, তারপর রহস্যের উত্তর খোঁজা হবে। এভাবে আবারও রাত হলো। ঘরের অন্ধকার নেমে এলো, আর আমি নিজেকে প্রস্তুত করলাম আসল ঘটনাটি জানার জন্য। মনে মনে বলছিলাম, আজকে আমি অবশ্যই জানতে চাই আমার সঙ্গে কি ঘটছে। ওটা কি সত্যিই আমার বাবা, নাকি অন্য কেউ বাবার ছদ্মবেশে এসেছে? রাতের অন্ধকারে আমার এই মনোবল, আমার এই সংকল্প আমাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ আমাকে সবকিছু নিজের চোখে দেখতে হবে, সব রহস্যের জবাব পেতে হবে। রাত যত গভীর হচ্ছিল, আমার মন আরও অস্থির হয়ে উঠছিল। হঠাৎ শুনতে পেলাম পায়ের শব্দ, কারো পদক্ষেপ যেন আমার ঘরের দিকে আসছে। আজকে আমি আগে থেকেই দরজা ঠিকমতো বন্ধ করেছিলাম, তাই কারো আসার সম্ভাবনা খুব কম। তবুও আমার মনে সন্দেহের ছায়া নেমে এলো। ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম দরজার কাছে অল্প অল্প করে পা দেখা যাচ্ছে, যেমন কেউ দাঁড়িয়ে আছে। দরজার পাশে জানালা থাকায় আমি চুপচাপ উঁকি দিলাম। সেই মুহূর্তে আমি দেখলাম সেই মানুষটি যেন বাবার মতো, লম্বা, ভঙ্গিমা, সবকিছু বাবার মতোই। তবুও আমি এখনও নিশ্চিত হতে পারছিলাম না এটা কি সত্যি আমার বাবা, নাকি কেউ অন্য কেউ। তার মুখ পুরোপুরি অন্ধকারে ঢাকা, দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর সে অন্ধকারে মিলিয়ে গেল, আমি আর তাকে দেখতে পেলাম না। আরেকটু পর আবার পায়ের শব্দ এলো, দেখলাম সে ফিরে এসেছে, দরজার কাছে দাঁড়িয়ে উকিঝুঁকি করছে। যতই ও চেষ্টা করুক, আজকে আমি কোনোভাবেই দরজা খুলব না। আমি ঘরের ভিতর থেকেই যা দেখার তাকিয়ে থাকব। অনেকক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকার পর ধীরে ধীরে দেখতে পেলাম বাবার মতো যে লোকটি ছিল সে আর নেই। অল্প কিছুক্ষণ পর বাবা আমার ঘরে এসে ডাকলেন। মনে হলো, এ কি সত্যিই বাবা, নাকি আবার কেউ বাবার ছদ্মবেশে এসেছে? আমি দরজা খুলে দিলাম এবং বাবা ধীরে ধীরে আমার ঘরে প্রবেশ করলেন। আসার পর তিনি আমার পাশেই বসলেন। বসার পর বাবার কণ্ঠ ভরে করে শান্তি এবং দৃঢ়তার মিশ্রণ ছিল। তিনি বললেন, তোমার মাসি বা আমাদের পাড়া প্রতিবেশীরা যারা আমার বিষয়ে তোমাকে এগুলো বলেছেন, তাদের কথায় কখনো কান দেবে না। তারা অতীতকে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু আমি এখন অতীতে নেই, বর্তমানেই ভালো আছি। হ্যাঁ, আমি কিছুটা খারাপ ছিলাম, যার কারণে তারা তোমাকে এইসব কথা বলেছে, কিন্তু বিশ্বাস করো, তুমি আমার নিজের মেয়ে। তোমার সঙ্গে আমি কখনো বিশ্বাসঘাতকতা বা খারাপ আচরণ করতে পারি না। বন্ধুরা, এখানেই শেষ নয়, আরও সত্য ঘটনা রয়েছে, যেগুলো আপনাদের পরের ভিডিওতে বলবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।